22 বছর পর ভারত জাতীয় দলকে হারালো লাল সবুজেরা। দারুণ গোলে স্মরণীয় জয় এনে দিলেন মোরসালিন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সাজার ওয়ারেন্ট ইন্টারপোলে পাঠাচ্ছে প্রসিকিউশন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় রাজনীতির জন্য সতর্ক বার্তা, বলছেন বিশ্লেষকরা। অস্থির সময় পার করছে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে এখন মোট ভোটার 12,76,95,000। এনসিপি সহ দুটি দলের চূড়ান্ত অনুমোদন, পর্যালোচনায় আম জনতা পার্টি। রাজধানীতে গেল 10 মাসে 198টি হত্যাকাণ্ড, ডিএমপির তথ্য। নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আর ব্যক্তিগত প্রতিহিংসা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই ফুটবলের খবর। প্রতীক্ষার প্রহর শেষ হলো লাল সবুজের দেশের। 22 বছর পর ফুটবলে ভারত জাতীয় দলকে হারালো বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই ম্যাচে 1-0 গোলে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধের 11 মিনিটে দারুণ লক্ষ্য ভেদে দেশকে স্মরণীয় এই জয় এনে দেন ম্যাচের নায়ক শেখ মোরসালিন। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ও ভারত দু দলেরই চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষ হয়েছে আগেই, ফলে ঢাকায় দু দলের জন্য এই ম্যাচটি হয়ে দাঁড়ায় মর্যাদার লড়াই। 2003 সালে ঢাকায় এই স্টেডিয়ামেই সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর 2010 সালে এসএ গেমসে ভারতকে হারিয়ে আমিনুল হকের বাংলাদেশ স্বর্ণপদক জয় করলেও সেটি ছিল অনূর্ধ্ব 23 জাতীয় দল। এরপর আর ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ, বরং দু দেশের মর্যাদার লড়াইয়ে পরাজয়ের পাল্লাই ভারী ছিল বাংলাদেশের। এবার এশিয়ান কাপ বাছাই পর্বে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর সাথে সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুলদের নিয়ে শক্তিশালী দল গড়ে বাংলাদেশ। এরপর গত মার্চে হামজার অভিষেক ম্যাচে আসামে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে এশিয়া কাপ মিশন শুরু করে লাল সবুজের দেশ। এবার হোম ম্যাচে ভারতকে পেয়ে জয়ের বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামে কোচ হাভিয়ার কাব্রেরার দল। হতাশ করেনি স্বাগতিকরা। খেলার 11 মিনিটে রকিবের পাস থেকে স্মরণীয় গোল করেন শেখ মোরসালিন। তাতে ভারতের বিপক্ষে 22 বছর পর জয়ের খরা কাটানো ছাড়াও জাতীয় দলের হয়ে হামজা চৌধুরী প্রথম জয় উদযাপন করার সুযোগ পেলেন। এতে 2025 সাল জয় দিয়েই শেষ করলো বাংলাদেশ। তাতে হোম ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়ান কাপ বাছাই গ্রুপ সিতে তৃতীয় স্থান নিশ্চিত করা ছাড়াও ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবার সুযোগও পেল বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে আছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে বাংলাদেশে ম্যাচে বিজয়ের পরে নিশ্চয়ই সবাই খুব আনন্দে ভাসছে। আপনার কাছে জানতে চাই, কর্মকর্তা, সাধারণ দর্শকের প্রতিক্রিয়া এই মুহূর্তে কেমন দেখছেন, আমাদের জানাবেন। আজকে বাংলাদেশের একটা স্মরণীয় দিন। আসলে ভারতের বিপক্ষে যে জয়টা, অধরা জয়, 22 বছর পর একটা জয়, এই জয়টা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং বছরের শ্রেষ্ঠ বাংলাদেশ একটা বড় জয় পেয়েছে। এটা দলের মনোবলকে আরও বেশি তাদের মনোবল বাড়িয়েছে এবং এই জয়টা এই জন্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে এই জয় দিয়ে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে তৃতীয় স্থান তারা নিশ্চিত করতে পেরেছে এবং সেই সাথে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির যে সুযোগ সেটা বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। তো এই ম্যাচটা আসলে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে আগেই বাছাই পর্ব টপকানোর যে আশা সেটা আগেই শেষ হয়ে গেছে। তারপরে এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উত্তেজনাপূর্ণ ছিল, যেটা আমরা মাঠে দেখেছি। প্রায় 22,400 দর্শক আমরা স্ক্রিনে দেখেছি যে এই ম্যাচটি দেখতে এসেছিলেন দর্শকরা। এবং আমি যে কথাগুলো দর্শকদের সাথে কথা বলে জেনেছি যে তারা আসলে খুবই এক্সাইটেড। তারা আসলে তাদের একটা আক্ষেপ, মানে এই ম্যাচটাতে বাংলাদেশ জিততে পেরেছে এর জন্য তারা খুবই আনন্দিত, উৎফুল্ল। অনেকে তারা কথার ভাষা হারিয়ে ফেলেছিলেন। তবে তাদের একটা বড় আক্ষেপ থেকে গেছে যে হামজা চৌধুরী একটা গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন, সেই গোলটা হামজা চৌধুরী শেষ পর্যন্ত করা হয়নি, এই একটা আপসেট তাদের আক্ষেপ থেকে গেছে। আর একটা আছে যে জামাল ভুঁইয়া আসলে ভারতের বিপক্ষে যে অ্যাওয়ে ম্যাচটি ছিল, যে ম্যাচে জামাল ভুঁইয়া খেলতে পারেননি, খেলানো হয়নি, এই ম্যাচেও হোম ম্যাচেও জামাল ভুঁইয়াকে মাঠে নামানো হয়নি। কোচ কাবের এটা আসলে তার প্ল্যানিংয়ে, এইটা আসলে দর্শকদের মনে কিছুটা তাদের মনে কষ্ট দিয়েছে। তারপর দিন শেষে মানে এই যে একটা মানে স্মরণীয় মুহূর্ত, ম্যাচে বাংলাদেশ জিততে পেরেছে, ভারতকে হারাতে পেরেছে, এই ব্যাপারটা আসলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া। যে আসলে তারা যে এশিয়ান কাপ বাছাই পর্ব টপকানোর একটা দুঃখ থাকলেও এই ম্যাচটা জিতে তারা আসলে সেই দুঃখটা ভোলার চেষ্টা
চেষ্টা করতেছেন এবং তাদের আশা যে পরবর্তীতে বাংলাদেশ আগামী বছরে নিশ্চয় আরও ভালো খেলবে এবং আরও ভালো হবে। যেই দলটার প্রতি তাদের প্রত্যাশা বেড়েছে যে পরবর্তীতে বাংলাদেশ আরও আসলে যেই সাফল্যের যেই জায়গাগুলো বাংলাদেশের মিস্টেক করছিল সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ শিখে এবং ভালো একটা জায়গায় তারা আরও রেজাল্ট নিয়ে আসতে পারবে। আরেকটা বিষয় যে দর্শকদের যে বিষয়টা আমি আসলে একটা তারা বলছিলেন যে আসলে বাংলাদেশের ফুটবল বরাবরই জনপ্রিয়, প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে এই ফুটবল কর্মকর্তাদের বা তাদের আসলে যে স্টেডিয়ামের যে প্রবেশের বিষয়টা এই ব্যাপারে আরেকটু ডিসিপ্লিন আরেকটু গোছানো ব্যবস্থা যদি হয় তাহলে দর্শকরা আসলে সন্তুষ্ট হয়, এই ব্যাপারটা তারা বলেছেন, তাই না? ধন্যবাদ আপনাকে। ঢাকা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক মাহমুদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি, তবে চিঠি প্রস্তুত হচ্ছে। অনানুষ্ঠানিক আলাপে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সন্ধ্যায় নিজ অফিস থেকে বেরিয়ে যাবার পথে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এই তথ্য জানান। তৌহিদ হোসেন জানান, আজকেই চিঠি পাঠানো হতে পারে, তবে রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু একটি নোট ভার্বালে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে ভারতকে। এর আগে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ। এদিকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠাবে প্রসিকিউশন, যার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর GMH তামিম। এদিকে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলার রায় এ মাসেই হতে পারে বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তামিম বলেন, রায়ের কপি আসামি আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে রেজিস্ট্রার কার্যালয়। প্রসিকিউশনও সার্টিফাইড কপি পাবে। তামিম জানান, রায়ের 30 দিনের মধ্যে আপিল করার বিধান আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যদি আত্মসমর্পণ না করে পলাতক থাকেন তাহলে শেখ হাসিনা ও কামাল সেই সুযোগ হারাবেন। তবে সর্বোচ্চ আদালত চাইলে সময়ের পরেও তাদের আপিলের সুযোগ দিতে পারেন বলে জানান এই প্রসিকিউটর। এদিকে জুলাই অগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন আরও একজন, তবে না বসায় ট্রাইব্যুনাল 1-এ হয়নি চাংখারপুল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এই রায় 3টি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। যে দুজন আসামি পলাতক আছে, গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে, জাজমেন্ট হাতে পেলেই আমরা এটা পাঠিয়ে দিব। গণহত্যার অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আগামীর রাজনীতির জন্য সতর্কবার্তা বলছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করা কিংবা ক্ষমতার প্রয়োজনে কাউকে আশ্রয় দেয়া ইতিবাচক পরিবেশ তৈরি করবে না, বরং সুষ্ঠু রাজনীতির স্বার্থে সহনশীল ও সহ অবস্থানের পরিবেশ তৈরি করতে হবে রাজনৈতিক দলগুলোকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। With only one sentence, that is sentence of death. স্বৈর শাসকের মতো দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন রায় দেশের ইতিহাসে এটিই প্রথম। ভবিষ্যৎ রাজনীতিতে এ রায়ের প্রভাব কেমন হবে, ক্ষমতার দৌড়ে পরিবর্তন আসবে কিনা সে প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন, কঠিন হবে আগামীর রাজনীতি। এখান থেকে যদি আমরা সেন্স করতে না পারি যে বর্তমান এবং আগামী দিনগুলোতে রাজনীতির গতি প্রকৃতি কেমন হওয়া উচিত, কেমন হবে, এবং এই প্রজন্ম বিশেষ করে জেনারেশন আপনার জেন জেড যাদেরকে বলি, এখন আলফাও চলে আসছে, এবং যারা অনেক এক্সপোজ টু দ্য ইন্টারন্যাশনাল ইভেন্টস, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই উত্থানের ফলে, তাহলে কিন্তু তাদেরকেও একই বা আরও খারাপ পরিণতি ভোগ করতে হবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো ইতিহাসের বড় শিক্ষা আমরা ইতিহাসে শিক্ষা নিই না, কিন্তু আমরা আশা করব যে এনাফ ইজ এনাফ, অনেক তো হয়ে গেছে। রাজনৈতিক শিক্ষাটা এখানে খুব জরুরি। যদি আমাদের জাতিরাষ্ট্র এবং আমাদের যে ন্যাশন বিল্ডিংটা যদি তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে হবে।
অর্থাৎ যেন তেনভাবে শুধু আমি ক্ষমতায় থাকবো আর নিপীড়কের ভূমিকায় আবির্ভূত হব, এই জায়গা থেকে যদি আমরা সরে না আসতে পারি তাহলে এই পরিণতিগুলো যুগে যুগে হয়েছে এবং এটা ব্যতিক্রম নয়। সাজ্জাদ এইচ সিদ্দিকী ও আশরাফুল ইসলাম চৌধুরীর মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসা সরিয়ে প্রতিযোগিতা তৈরি হওয়া দরকার। স্টেট ভায়োলেন্সের দায় নিয়ে একটা গ্রুপ দায় স্বীকার করবে, তাই তো, তার জন্য অ্যাপোলজি সিক করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে কিংবা যে স্টেক হোল্ডারগুলো আছে, জনগণ আছে, তারা তাদেরকে ফরগিভ করবে, তাদেরকে ক্ষমা করে দেবে। তার পরবর্তীতে দাঁড়ায় যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখন তাহলে রিয়েল পারপেট্রেটর যারা, সরাসরি যারা একেবারেই মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তাদের ব্যাপারে কি করবে? তাদের ব্যাপারেই বলা আছে যে একমাত্র সিলেক্টিভ পারপেট্রেটর যারা, তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ। দেন হচ্ছে আপনার কম্পিটিটিভ পলিটিক্স করা, বেসড অন কম্পিটিশন। আপনি কার চেয়ে কত ভালো কম্পিটিটিভ পলিটিক্স করতে পারেন, নট ভেঞ্জেন্স, অর্থাৎ আপনি বিষোদ্গারের রাজনীতি কিংবা আপনি প্রতিহিংসার রাজনীতি, এই বিষয়গুলো করলে দেখবেন যে মানুষ তাকে আর গ্রহণ করছে না। সো রিকনসিলিয়েশন মডেল বাংলাদেশে যদি অ্যাপ্লাই করা না হয়, এটা আগে হোক পরে হোক, বেটার পলিটিক্যাল কালচার আপনি পসিবল হবে না। খুব বেশি পরিবর্তন এখন আমরা দেখি না, এখনও কাদা ছড়াছড়ি, এখনও এর পিছনেও, কিন্তু মৌলিক কিছু বিষয়ে যদি আমরা এক থাকি তাহলে কিন্তু এই জাতির অগ্রগতিকেও থামাতে পারবে না। কিন্তু খুব বেশি আশাবাদী হতে পারছি না, কিন্তু আশাবাদী না হয়ে তার উপায় নেই। যে আমরা আশাবাদী হতে চাই, আমরা অনুরোধ করব আপনারা দয়া করে এই সাময়িক ক্ষমতার মোহে নিজের ব্যক্তি বা দলীয় স্বার্থে আপনার দেশের সার্বিক স্বার্থকে জলাঞ্জলি আপনার দিয়েন না। সময়ের পরিবর্তনে রাজনীতিতে যে চ্যালেঞ্জ তৈরি হয় সেটিকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা দরকার বলেও মন্তব্য করেন এই দু বিশ্লেষক। ঈশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। শেখ হাসিনার রায় ভুক্তভোগী পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হলেও মৃত্যুদণ্ডের সাজা দেয়ায় অসন্তোষ জানিয়েছে জাতিসংঘ। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা শামদাসানি এ মন্তব্য করেন। জাতিসংঘের হিসেবে 2024 সালের জুলাই অগস্টে প্রায় 1400 মানুষ নিহত হন। সংস্থাটি শুরু থেকেই দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে। মুখপাত্র শামদাসানি বলেন, এই মামলার ক্ষেত্রে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। এটা স্বাগত জানানোর মতো বিষয় এবং ভুক্তভোগী পরিবারের জন্য ইতিবাচক। তবে যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন দুঃখের সাথে দেখে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের আশা, সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা সহিংসতা তৈরির আহ্বান সংবলিত বক্তব্য ডিজিটাল মিডিয়া বা সাইবার স্পেসে প্রচার করা অপরাধের পর্যায়ে পড়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি তথ্য জানিয়েছেন। পোস্টে ফয়েজ আহমেদ বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 মতে হেইট স্পিচ অপরাধ নয়। ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা হিসেবে হেইট স্পিচকে রেসপেক্ট করা হয়েছে। তবে হেইট স্পিচ যদি ভায়োলেন্স বা সহিংসতা তৈরি করে অথবা ভায়োলেন্স কল করে তখন সেটি অপরাধ। দণ্ডপ্রাপ্ত কোনো আসামির বক্তব্য ও বিবৃতি প্রচার করা অপরাধ নয় জানিয়ে তিনি বলেন, তবে সেখানে সহিংসতা তৈরির আহ্বান জানালে সেটি অপরাধ হবে। এর আগে সোমবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে কোনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে। গুলশানের একটি হোটেলে ব্যারিস্টার মওদুদ আহমদের বইয়ের প্রকাশন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বইয়ের প্রকাশক ইউপিএল। রাজধানীর গুলশানের লেকশর হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মওদুদ আহমদের লেখালেখি ও রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেন বিশিষ্টজনেরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতির পাশাপাশি মওদুদ আহমদ লেখালেখিতেও নিবেদিত ছিলেন। তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ সব বই লিখেছেন। বিএনপি মহাসচিব স্মৃতিচারণ করে বলেন, ব্যারিস্টার মওদুদ ছিলেন একজন গণতান্ত্রিক নেতা। গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন সোচ্চার রাজনীতিবিদ। আমরা বিভিন্ন রেজিমে
কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি, যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন। আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাবো, আমাদের পরবর্তী প্রজন্ম পাবে। বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা, যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে, আমাদেরকে ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করেছে, তাদের জন্য এই বইগুলো পড়া বোধহয় খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি। যারা দেশ ও জনগণের সাথে বেইমানি করে তাদের পরিণতি ভয়াবহ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বগুড়া শহরের শহীদ খোকন পার্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত সেবামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, তারেক রহমান দেশের বাইরে থাকলেও প্রতিনিয়ত দেশের মানুষের খোঁজ খবর রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে, গুম করে দিয়ে, তাদেরকে পাতালে ফেলে দিয়ে, তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে, স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন। তারা নিজের চোখেই নিজের পতন দেখবেন। জামাতের নেতাকর্মীরা গত ১.৫ বছরে কোনো প্রতিশোধ নেয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনার বিচার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে প্রীতি সমাবেশে যোগ দিয়ে জামাত ইসলামীর আমির এমন দাবি করেন। বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে যতটুকু সহযোগিতা করেছিল পরবর্তী সময় লুটতরাজ করে বিনিময় নিয়ে গেছে। ফ্যাসিবাদী ১৭ বছরে বিপরীত মতের কণ্ঠরোধ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাসিনা সরকার দেশকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। রাস্তায় গুলি করে মন ভরেনি। ফ্যাসিস্ট সরকার আকাশ থেকেও গুলি করে মানুষ মেরেছে বলে ডাক্তার শফিকুর রহমান মন্তব্য করেন। গতকাল একটা মামলার রায় হয়েছে। আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করেছে। আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডাচ ভাইস মিনিস্টার পাসকালে গ্রোটেনহুইস মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই তথ্য জানান। তারা কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য একটি সামাজিক ব্যবসায়িক তহবিলের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখী নির্বাচন অনুষ্ঠানের প্রতি তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সফররত ডাচ মন্ত্রী বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতির প্রশংসা করেন। ডাচ মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে ঢাকা থেকে পণ্যের ক্রেতা ডাচ কোম্পানিগুলো এখন বাংলাদেশে বিনিয়োগ করতে এবং কার্যকর অংশীদার হতে আগ্রহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার 12,76,95,183 জন। এনসিপি সহ দুটি রাজনৈতিক দলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, আর পুনর্বিবেচনা করা হচ্ছে অনশন করে আলোচিত তারেক রহমানের আম জনতার দল সহ 7টিকে। এদিকে প্রবাসীদের ভোটদানে প্রথমবারের মতো পোস্টাল ভোট বিডি অ্যাপসকে গণতন্ত্রের ইতিহাসে অনন্য সংযোজন বলে উল্লেখ করেছেন সিইসি AMM নাসির উদ্দিন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কমিশনের সচিব আক্তার আহমদ জানান, 2025 সালের 31শে অক্টোবরের মধ্যে যাদের 18 বছর পূর্ণ হয়েছে তারাই এ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এর মাঝে পুরুষ ভোটার 6,48,14,907 জন আর নারী ভোটার 6,28,79,042 জন। প্রচারণার কারণে নতুন তালিকায় নারী ভোটার বেড়েছে। 12,76,95,183। এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে 2রা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29% আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। ইসি সচিব জানান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং এনসিপি নিবন্ধন গেজেট প্রকাশ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি, এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সে বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। এই 7টা রাজনৈতিক দলের তথ্য আবার পুনর্বিবেচনায় আনা হয়েছে। এদিকে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটদানে পোস্টাল ভোট বিডি অ্যাপসের উদ্বোধন করেন সিইসি AMM নাসির উদ্দিন। আজকের এই অনুষ্ঠান আমাদের গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন। বর্তমানে প্রায় 1,30,00,000 বাংলাদেশি বিদেশে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। অ্যাপসের মধ্য দিয়ে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। বিশ্বের বিভিন্ন রিজন অনুযায়ী 5 দিন করে 40 দিন নিবন্ধন প্রক্রিয়া চলবে। বন্ধনকে সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে গেল 10 মাসে 198টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজনৈতিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই এসব হত্যাকাণ্ড ঘটছে বলে পুলিশ মনে করছে। এদিকে মিরপুরের পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় আগামী 48 ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঘটনা গেল সোমবার সন্ধ্যা 7টার। রাজধানীর মিরপুরের 12 নম্বর সেকশনের সি ব্লকের একটি দোকানে ঢুকে প্রকাশ্যে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোকানের মালিক কিবরিয়ার বন্ধু সোহেল রানা জানান সেই ঘটনার বর্ণনা। আবার ওখান থেকে আসছে, আইসা আমার একটা ইশারা দিছে যে কেসে কেটে চাপাক। আমি খালি দাঁড়াইছি, দাঁড়ানোর মধ্যে ওই লোক সন্ত্রাসী চক্ররা ঢুকে গেছে। ঢুকে একের পর এক গুলি, গুলি মানে একবারে কোনো কথা করেই তারা চলে গেল। হত্যায় জড়িত সন্দেহে স্থানীয়রা গতরাতে জনি নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার পর থেকেই ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা আশা করি যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়, কারণ আমরা এই ধরনের হত্যাকাণ্ড আর কখনো দেখতে চাই না। পুলিশ একজনকে আটকের কথা জানিয়েছে। মূল আসামিদের গ্রেপ্তারের পর এমন হত্যাকাণ্ডের আসল কারণ জানা যাবে বলে আশা পুলিশের। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর বাইরে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। আশা করি দ্রুততম সময়ের ভিতরে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এদিকে গেল 10 মাসে কেবল রাজধানীতেই খুন হয়েছে 198টি, যার পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব ও
পারিবারিক প্রতিহিংসায় মূল কারণ হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এরকম ঘটনা কোনোটাই প্রত্যাশিত না, তারপরেও এসব ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আপনারা দেখেছেন পারিবারিক সহিংসতা, পূর্বশত্রুতার জের, এলাকায় আধিপত্য বিস্তার করা, সার্বিকভাবে এই যে আমাদের যে সামাজিক পরিস্থিতি সেটারও কিন্তু অনেকগুলো কারণে এই সব ঘটনা পেছনে জড়িত আছে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার পাশাপাশি সরকারের সমস্ত বাহিনী তৎপর আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের পদক্ষেপে আইএমএফ সন্তুষ্ট। ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে সংস্থাটি নতুন করে কোনো শর্ত দেয়নি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি, অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, আনসার সদস্যদের জন্য 17,000 শর্ট গান কেনার সিদ্ধান্ত হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য আগে 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়েছিল, তবে এখন শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় বডি ক্যামেরা কেনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। কি পরিমাণ কেনা হবে তা ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে চাহিদা বিবেচনায় 1 কোটি পাসপোর্টের বই কেনার সিদ্ধান্ত হয়। দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানির সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। না, বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো। এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে দেবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি যতটা অর্জন করেছে এই অন্তর্বর্তী সরকার 1.5 বছরে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসন হিসেবে চিহ্নিত হয়েছে এবং তাদের নির্ধারিত প্রায় সব লক্ষ্যই অর্জিত হয়েছে। স্ট্যাটাসে তিনি লেখেন, নামছাড়া সব দিক থেকে অন্তর্বর্তী সরকার যেন একটি এনজিও গ্রাম, অতি সাধারণ, দুর্বল ও গ্রাম স্তরের কাঠামো। অনেকের কাছে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল প্রশাসন হিসেবে পরিচিত, এতটাই দুর্বল যে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তিতে এগোতে চায়নি। তিনি উল্লেখ করেন, 500 দিনে 1,700-রও বেশি বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থতা, নতুন আইন পাশে জটিলতা এবং তুলনামূলকভাবে ছোট গোষ্ঠীর চাপেও নতি স্বীকার করাকে কেন্দ্র করে অনেকেই এই সরকারকে ভীতু হিসেবে দেখছেন। এমনকি পুলিশ প্রধান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে অদক্ষতা এবং নিষ্ক্রিয়তার অভিযোগও শোনা গেছে। তবে এসব সমালোচনার পরও শফিকুল আলম দাবি করেন, বাস্তবতা ভিন্ন। তার ভাষায়, গত কয়েক দশকে বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ সরকার আর আসেনি। তারা তাদের অধিকাংশ লক্ষ্যই অর্জন করেছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন দিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার সচিবালয়ে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, 2026 সালের জানুয়ারি থেকে দেশের 12টি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন DP-ED প্রোগ্রাম চালু করা হবে। স্নাতক বা সমমান উত্তীর্ণ যে কোনো নাগরিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে 1320 জন শিক্ষার্থী 12,000 টাকা ফি দিয়ে এই প্রশিক্ষণ নিতে পারবেন। তবে প্রশিক্ষিত সেসব শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 10ম গ্রেডে বেতনের দাবিতে ভুঁইফোড় কিছু সংগঠন শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে তাদের ভোগান্তিতে ফেলেছেন। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে শেখ হাসিনার ফাঁসি চেয়েছে। আশা করেন গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত অতি সত্বর তাকে ফিরিয়ে দেবে। নাটোরের নলডাঙ্গায় স্থানীয় বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, অনেক আগে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, এখন মানবতা বিরোধী কাজের জন্য তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মনির হোসেন। পুরান ঢাকার নিয়মতলী ছাতা মসজিদ ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জমকালো আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 1402 শিক্ষার্থীকে। যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। AKM ফাউন্ডেশনের উদ্যোগে এতে মিডিয়া পার্টনার হয় দৈনিক প্রথম আলো। প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সভাপতিত্ব করেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 উদযাপিত হয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজে। প্রায় 2 সপ্তাহব্যাপী প্রস্তুতি ও অডিশন পর্ব শেষে সকালে কলেজ মিলনায়তনে গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত, অভিনয়, হাম নাচ সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল ইমরুল কায়েস। ব্রাক ব্যাংকের সহযোগিতায় এতে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 22 বছর পর ভারত জাতীয় দলকে হারালো লাল সবুজরা, দারুণ বলে স্মরণীয় জয় এনে দিলেন মোরসালি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সাজার ওয়ারেন্ট ইন্টারপোলে পাঠাচ্ছে প্রসিকিউশন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় রাজনীতির জন্য সতর্ক বার্তা বলছেন বিশ্লেষকরা। অস্থির সময় পার করছে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে এখন মোট ভোটার 12,76,95,000। এনসিপি সহ 2টি দলের চূড়ান্ত অনুমোদন, পর্যালোচনায় আম জনতা পার্টি। রাজধানীতে গেল 10 মাসে 198টি হত্যাকাণ্ড, ডিএমপির তথ্য। নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আর ব্যক্তিগত প্রতিহিংসা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।